বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা জানব সেই বিশ্ববিখ্যাত কনস্ট্যান্টিনোপল বিজয় কে করেছিলেন এবং আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন কনস্ট্যান্টিনোপল বিজয় একদিন মুসলিমরাই জয় করবে, সেই স্বপ্নকে কে বাস্তবায়িত করেছিল সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিন ফসফরাস প্রণালীর উপকূলে প্রতিষ্ঠা করেন কনস্ট্যান্টিনোপল। 395 সালে রোমান সাম্রাজ্য দুই ভাগ হলে পূর্ব রোমান সাম্রাজ্যের নাম হয় বাইজেন্টাইন সাম্রাজ্য, যার রাজধানী হয় কনস্ট্যান্টিনোপল। পশ্চিমে রোমের পতন হলেও পূর্বে রোমান সাম্রাজ্যের ধারক হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতাকা তোলে টিকে ছিল কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল অনেকবার শত্রুদের আক্রমণের শিকার হলেও 11 শতাব্দীর ইতিহাসে মাত্র একবারই এই শহর জয় করা সম্ভব হয়েছে। 1204 সালের চতুর্থ ক্রুসেডে প্রায় ত্রিকোণাকার ও শহরের উত্তরে ফসফরাস প্রণালীর অংশ, যা গোল্ডেন হর্ন নামে পরিচিত, পূর্বে ফসফরাস প্রণালীর মূল অংশ এবং দক্ষিণে মারমারা সাগর। এছাড়াও রয়েছে শহরকে ঘিরে রাখা অসংখ্য নগর প্রতিরক্ষা দেয়াল। এগুলোর মধ্যে রয়েছে থিওডেসিয়ান দেয়াল, যা প্রায় অজেয় এক নগর প্রতিরক্ষা দেয়াল। ফলে প্রাকৃতিকভাবে নিরাপত্তা পেয়ে যেত কনস্ট্যান্টিনোপল। মুসলিমরাও বেশ কয়েকবার চেষ্টা করেছে এ শহর বিজয়ের। শুরুটা হয়েছিল বেশ আগে ইয়াজিদের হাত ধরে, কিন্তু তার আক্রমণ থেমে গিয়েছিল শহরের প্রাচীরের কাছেই। উসমানীয় সুলতান বায়জিদও চেষ্টা করেছিলেন এ শহর দখলের, কিন্তু ব্যর্থ হয়েছিলেন তিনি। এত ব্যর্থতার পরেও উসমানীয় বা অটোমান সালতানাতের সুলতান দ্বিতীয় মুহাম্মদ, যাকে তুর্কি ভাষায় মেহমেদ বলা হয়, তিনি সিদ্ধান্ত নেন কনস্ট্যান্টিনোপল দখলের। 1451 সালে মাত্র 19 বছরে সিংহাসনে বসা সুলতানকে শুরুতে তার দেশের লোকেরাই খুব একটা পাত্তা দেয়নি। সেখানে আশেপাশের অন্য সাম্রাজ্যরা তাকে কোনো হুমকি হিসেবেই গণ্য করেনি। তাকে অবহেলার করার কারণও আছে। এর আগেও একবার সিংহাসনে বসেছিলেন তিনি। মাত্র 12 বছর বয়সে তার বাবা তাকে সিংহাসন ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বহির্শত্রুর আক্রমণের কারণে তিনি তার বাবাকে নির্দেশ দেন সিংহাসন ফিরিয়ে নিতে। এ কারণে অনেকেই তাকে দুর্বল ভাবত। এ অবহেলার সুযোগটাই নেন সুলতান মুহাম্মদ। এছাড়াও সে সময় থেকে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতিও তাকে এ সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছিল যে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স আর ইংল্যান্ড নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল প্রায় 100 বছরেরও বেশি। এ যুদ্ধ ইতিহাসে 100 বছরের যুদ্ধ নামে পরিচিত। এছাড়াও সে সময়ের অন্যান্য পরাশক্তি স্পেন, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি নিজেদের বিভিন্ন যুদ্ধে জড়িত ছিল। এসব যুদ্ধের কারণে ইউরোপের সেনাবাহিনী বেশ দুর্বল হয়ে পড়েছিল। এর সুযোগ নিতে চেয়েছিলেন দ্বিতীয় মুহাম্মদ বা মেহমেদ। এক সময়ের প্রতাপশালী বাইজেন্টাইন সাম্রাজ্য তার জৌলুস হারিয়ে ফেলেছিল। সে সময়ে ল্যাটিন সার্বিয়া, বুলগেরিয়ার কাছে রাজ্যের অনেক জায়গায় হাতছাড়া হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের। তবে সবচেয়ে বেশি ক্ষতি করেছিল উসমানীয় সাম্রাজ্যই। প্রায় সব দিক থেকে ঘিরে ফেলেছিল কনস্ট্যান্টিনোপলকে। চতুর্দশ শতকের প্লেগে শহরের প্রায় অর্ধেক মানুষ মারা যায়। ফলে অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকে দুর্বল হতে থাকে বাইজেন্টাইন সাম্রাজ্য। সুলতান দ্বিতীয় মুহাম্মদ যখন সিংহাসনে বসেন তখন বাইজেন্টাইন সাম্রাজ্য বলতে টিকে ছিল শুধুমাত্র কনস্ট্যান্টিনোপল শহর। মারমারা সাগরে প্রিন্স আইল্যান্ড এবং পেলোপন্সে সুলতান মুহাম্মদ তাড়াহুড়ো করে যুদ্ধ জড়িয়ে পড়েননি। তিনি প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন অল্প অল্প করে। এর মধ্যে ছিল 1452 সালে সুলতান মুহাম্মদ ফসফরাসের পশ্চিম দিকে একটি দুর্গ নির্মাণের নির্দেশ দেয়। এর আগে তার প্রপিতামহ প্রথম বায়জিদ ফসফরাসে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। তবে বায়জিদের দুর্গ ছিল এশিয়ায় আর মুহাম্মদের দুর্গ ছিল ইউরোপে। দুর্গ দুটি উসমানীয় সাম্রাজ্যকে ফসফরাস প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়।
কারণ এই দুই দুর্গ এড়িয়ে ফসফরাস প্রণালী পার করা অসম্ভব ছিল। ফলে সরাসরি যুদ্ধে জড়ানোর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থনীতিতে আঘাত হানেন সুলতান। সে বছরের অক্টোবরেই সুলতান তুরা খান বেগকে পেলোপন্সে বিশাল সেনাবাহিনী নিয়ে যাবার নির্দেশ দেন, যাতে পেলোপন্সে কনস্টান্টিনোপল শহরে কোনো সাহায্য পাঠাতে না পারে। সে সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে ছিলেন একাদশ কনস্ট্যান্টিন। তিনি সহজে মুহাম্মদের চাল বুঝতে পারেন। আমি ছোট হয়ে আসা বাইজেন্টাইন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক পড়ার ভয়ে সম্রাট সাহায্য চান পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছে, কিন্তু কয়েক শতাব্দী ধরে চলে আসা শত্রুতা এবং পূর্বের অর্থোডক্স চার্চ ও পশ্চিমের ক্যাথলিক চার্চের দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়ায় ঐক্যবদ্ধ সাহায্য পাবার পথে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পূর্ব অর্থোডক্স চার্চ রাজি হয় পশ্চিমের ক্যাথলিক চার্চের সাথে একতাবদ্ধ হবার ব্যাপারে। পোপের কাছে প্রস্তাবও পাঠায় এ ব্যাপারে। বাইজেন্টাইন সাম্রাজ্য ভেবেছিল ইউরোপের অন্যান্য দেশের উপরে পোপের ভালো নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু তাদের ধারণা ছিল ভুল। নিজেদের মধ্যে যুদ্ধ করে দুর্বল হয়ে যাওয়া দেশগুলো বাইরের কোনো দেশের জন্য যুদ্ধ করতে সহজে রাজি হয়নি। শেষে পোপ পুরো ব্যাপারটিকে ধর্মযুদ্ধের মতো করে দেখানোয় মুসলিমদের থামাতে একতাবদ্ধ হয় খ্রিস্টান সেনাবাহিনী। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে কিছু সাহায্য পেতে থাকে বাইজেন্টাইন সাম্রাজ্য, তবে একেবারে নগণ্য। অনেকে নিজ উদ্যোগে 200 থেকে 400 জনের বাহিনী নিয়ে যোগ দেয় কনস্টান্টিনোপল রক্ষার জন্য। এদের মধ্যে ছিলেন জেনোয়া থেকে আসা জিওভানি জিউস্টিনিয়ানি। নগর রক্ষার দেয়াল প্রতিরক্ষার ব্যাপারে তিনি বেশ অভিজ্ঞ ছিলেন। 1453 সালের জানুয়ারিতে তিনি শহরে পৌঁছানোর পরেই দেয়াল প্রতিরক্ষার মূল সেনাপতি হিসেবে নিয়োগ পান। ভেনিস আনুষ্ঠানিকভাবে কনস্ট্যান্টিনকে সাহায্য করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিলেও গোল্ডেন হর্নে অবস্থান ভেনিস আনুষ্ঠানিকভাবে কনস্ট্যান্টিনকে সাহায্য করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিলেও গোল্ডেন হর্নে অবস্থান করা ভেনিসিয়ান নাবিকরা শহর রক্ষার জন্য সম্রাটের পক্ষে অবস্থান নেয়। মার্চের শেষের দিকে পোপের নির্দেশে 3টি জাহাজ যাত্রা করে কনস্টান্টিনোপল রক্ষার জন্য। ভেনিস শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলকে সাহায্যের সিদ্ধান্ত নেয়। ভেনিস ফেব্রুয়ারিতে নৌবাহিনী পাঠাতে চাইলেও বিভিন্ন কারণে দেরি হওয়াতে নৌবাহিনীর যাত্রা শুরু হয় এপ্রিলে। নৌ আক্রমণ প্রতিরোধের জন্য সম্রাট কনস্ট্যান্টিন পোতাশ্রয়ের মুখে কাঠের গুঁড়ি দিয়ে প্রতিরক্ষা চেন নির্মাণ করেন। স্থলপথে ওসমানীয় বাহিনীকে আটকানোর জন্য দেয়াল মেরামতের কাজও শুরু করা। ওসমানীয়দের সেনাবাহিনী ছিল অনেক বড়, প্রায় 75,000 থেকে 1 লক্ষের মতো সেনা সদস্য ছিল। অন্যদিকে বাইজেন্টাইনদের সেনাবাহিনী ছিল অনেক ছোট, মাত্র 8,000 জনের মতো। বাইজেন্টাইনদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের প্রায় অজেয় প্রতিরক্ষা দেয়াল, তবে দুশ্চিন্তার কারণও ছিল তাদের, কেননা অরবান নামক এক প্রকৌশলীর তৈরি করা এক বিশাল কামান। মজার ব্যাপার হলো, ধর্মযুদ্ধের রূপ নেওয়া এই যুদ্ধে এই কামানের বেশ বড় ভূমিকা ছিল, যা তৈরি করেছিল এক খ্রিস্টান ধর্মাবলম্বী। এই কামান কনস্টান্টিনোপলের দেয়ালের জন্য ছিল এক বড় হুমকি। মারমারা সাগরে ওসমানীয়দের বিশাল নৌবাহিনীও প্রস্তুত ছিল জলপথে আক্রমণের জন্য। ফসফরাস প্রণালীর উপকূলে 2টি দুর্গ বাইজেন্টাইনদের নৌপথে চলাচল সীমিত করে দিয়েছিল। 1453 সালের 1 এপ্রিল থেকে ওসমানীয় সেনাবাহিনী কনস্টান্টিনোপলের চারিদিকে অবস্থান নেওয়া শুরু করে। 4 দিন পর 5 এপ্রিল সুলতান দ্বিতীয় মুহাম্মদ যোগ দেন সেনাবাহিনীর সাথে, এবং ঠিক পরের দিন অর্থাৎ 6 এপ্রিল শুরু হয় কনস্টান্টিনোপল দখলের যুদ্ধ। শুরুতে শহরের বাইরে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তিশালী চৌকিগুলো দখল করে নেয় ওসমানীয় বাহিনী। এরপরই ওসমানীয় বাহিনী নগর থিওডেসিয়ান দেয়ালে কামানের গোলা বর্ষণ করে, কিন্তু কামানের 2টি গোলা নিক্ষেপের মধ্যবর্তী সময় ছিল 3 ঘন্টার মতো। ফলে একবার গোলা বর্ষণে যে ক্ষতি হতো বাইজেন্টাইনরা সহজেই সেই ক্ষতি মেরামত করে ফেলত।
ফলে ওসমানীয় সাম্রাজ্য বলার মতো কোনো সাফল্যের মুখ দেখেনি। ওসমানীয় বাহিনীর আক্রমণে জিওসটিনিয়ান আহত হলে তার চিকিৎসার জন্য তাকে শহরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপরে প্রতিরক্ষা দুর্বল হতে থাকে বাইজেন্টাইনদের। ওসমানীয়রা বাইজেন্টাইনদের প্রতিরক্ষা ভেদ করে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। দক্ষিণ দিকে সম্রাট কনস্ট্যান্টিন নিজেই দেয়াল প্রতিরক্ষায় নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু উত্তর দিকের একটি প্রবেশদ্বার ওসমানীয়রা খুলে ফেলায় তিনি চাপে পড়ে পিছিয়ে যেতে থাকেন। একই সময়ে ওসমানীয়রা আরও কিছু প্রবেশদ্বার খুলে দলে দলে শহরে ঢুকে পড়তে থাকে। সম্রাট কনস্ট্যান্টিনের ভাগে শেষ পর্যন্ত কী হয়েছিল তা জানা না গেলেও ধারণা করা হয় ওসমানীয় বাহিনীকে শেষবারের মতো আটকে দেবার প্রচেষ্টায় মারা যান তিনি। বাইজেন্টাইনদের প্রায় 4000 সেনা মারা যায়। অন্যদিকে ওসমানীয়দের হতাহতের সংখ্যা জানা যায়। দীর্ঘদিন অজেয় থাকা কনস্ট্যান্টিনোপল শহর 1453 সালের 29 মে দখল করে নেয়। দ্বিতীয় রোমের পতন ঘটলেও রোমান সাম্রাজ্যের জৌলুসের ছায়া হয়ে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যেরও পতন ঘটেছে। 1000 বছর ধরে চলে আসা রোমান সাম্রাজ্যের পতনের সাক্ষী হয়ে থাকে ওসমানীয় বাহিনীর এই বিজয়। মুসলিমদের কাছে যা কনস্ট্যান্টিনোপল বিজয়, খ্রিস্টানদের কাছে তা ছিল কনস্ট্যান্টিনোপলের পতন। সেই সময় পোপ ওসমানীয়দের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিয়ে কনস্ট্যান্টিনোপল ফিরে পাবার আহ্বান জানান, কিন্তু ইউরোপের কেউই কোনো আগ্রহ দেখায়নি। কনস্ট্যান্টিনোপলে ফিরে পাওয়ার ব্যাপারে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন কনস্ট্যান্টিনোপলে। প্রাচীন এ শহরকে কেন্দ্র করেই উসমানীয় সাম্রাজ্য পরবর্তীতে বিস্তৃত করে তাদের সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে পতন ঘটে এই ওসমানীয় সাম্রাজ্যের। ওদের এই বিজয় ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এশিয়ার সাথে সরাসরি বাণিজ্যের পথ হারায় ইউরোপিয়ানরা, ফলে তারা পূর্ব দিক দিয়ে ভারত কিংবা চীনে যাবার রাস্তা খুঁজতে থাকে। সেগুলো আবার জন্ম দেয় নতুন সব অভিযানে। মাত্র 21 বছর বয়সে প্রায় অজেয় এক শহর দখল করে সুলতান দ্বিতীয় মুহাম্মদ উপাধি পান মুহাম্মদ আল ফাতিহ বা বিজয়ী। এই বিজয়ী সুলতানকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিল, মানে মুসলিমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী।